কিন্তু আমাদের এরকম অন্ধকারে রেখে যাবেন না। তারানাথ, তারানাথ। আজ আবার এসেছি নতুন স্বাদের ঘটনা নিয়ে। তোমরা তৈরি তো? শুরু করছি আমাদের আজকের নিবেদন, তারানাথ ও দ্বিতীয় মহাবিদ্যা মা তারা। এইরকমই নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং পাশে লাইকের বাটনটি প্রেস করতে ভুলবেন না। আজ প্রায় 1 মাস হয়ে গেল তারানাথের বাড়ি যাওয়া হয়নি, তাই কিশোরীকে টেলিফোন করে বলে দিলাম পাড়ার তেলে ভাজার দোকানটির কাছে আসতে। সেখান থেকে আমরা তারানাথের বাড়ি যাব। কিশোরী তার স্বভাব মতো দুলতে দুলতে এসে বলল, আরে চলো ভাইয়া, ঠাকুরমশাই আজ আমাদের দেখে খুব আনন্দিত হবে। তা তেলে ভাজা আর পাসিংসোর প্যাকেটটা নিয়েছো তো? আমি পকেট থেকে পাসিংসো আর তেলে ভাজার ঠোঙা দেখিয়ে বললাম, এই যে। ঠাকুরমশাইয়ের দরজা ঠকঠক করতেই দেখি তারানাথ দরজাটি খুলে দিলেন। এসো এসো, আমি তোমাদেরই অপেক্ষায় ছিলাম। অনেক দিন হলো চারিমাও আসেনি। ভাবছি একবার তার শ্বশুর বাড়ি গিয়ে তার সাথে দেখা করে আসবো। এ নিন ঠাকুরমশাই। এই বলে তেলে ভাজার ঠোঙা ও সিগারেটের প্যাকেটটি তারানাথকে দিয়ে দিলাম। তারানাথ চারিকে অনেক ভালোবাসেন। তার মা মারা যাওয়ার পর চারি একা হাতে সংসার সামলেছে। সত্যি চারি মা আমার লক্ষ্মী মেয়ে। ঘরে গিয়ে বসো, আমি যাচ্ছি। আমরা ঘরে গিয়ে বসতেই দেখি তারানাথ আমাদের জন্য 3 কাপ চা, মুড়ি মাখা ও আমাদের রান্না তেলে ভাজা এনেছেন। এইসব দেখে আমি বললাম, আরে ঠাকুরমশাই, আপনি এইসব আবার কিসের জন্য আনতে গেলেন? আপনি যদি আমাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তবে আমরা আর কোনোদিনই আসবো না আপনার কাছে। আরে, এই সামান্যটুকু তো আমি করতেই পারি। নাও দেখি, এরপর এগুলি সদ্গতি করো। তাছাড়া আমায় তো মধুসুন্দরী দেবী আশীর্বাদ দিয়েছেন যে আমার কোনোদিনও মোটা ভাত কাপড়ের অভাব হবে না। আমরা তো সেই সব ঘটনা আপনার মুখে খুব শুনেছি। তা অন্যরকম কিছু হবে নাকি? আচ্ছা ঠাকুরমশাই, আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব? বাবা, এ কি শুনছি আমি? কিশোরী সেন আমায় প্রশ্ন করার জন্য অনুমতি চাইছে। আচ্ছা, বলো বলো। আচ্ছা ঠাকুরমশাই, আপনার নামটা তারনাথই কেন পড়লো? না মানে অন্য কোনো নামও তো পড়তে পারতো। বুঝেছি তুমি কি বলতে চাইছো। তবে শোনো, আমার জন্মের সময় আকাশে উল্কাপাত ও নীল আলোর একটি দ্যুতি দেখা যায়। আর কুষ্টি বিচার করে আমার দাদু ও ঠাকুমা বুঝতে পেরেছিলেন এই ছেলের ভাগ্যে মা তারা ও অন্যান্য দেবদেবীদের দর্শন যোগ আছে। তাই তারা আমার নাম তারানাথ দেন। আর তোমরা তো আগে থেকেই জানো, আমার দাদু ও ঠাকুমা দুজনেই নাম করা সাধক ও সাধিকা ছিলেন। তবে আজ তোমাদের আমার জীবনে মা তারার দর্শনের ঘটনাই শোনাই। মা তারা, যিনি আমাদের ইহজগৎ ও পরজগতে তাড়না করেন। তখন আমি চারি মায়ের মামার বাড়ি অর্থাৎ আমার শ্বশুর বাড়িতে গিয়েছি। সেই সময় আমার অবস্থা খুবই ভালো ছিল। জামাই ষষ্ঠীতে শাশুড়ি মাকে একটি মোটা জামদানি, শ্বশুর মশাইকে ধুতি ও পায়জামা উপহারে দিয়েছি। তারা এমন একজন জামাতা পেয়ে খুবই খুশি। কিছুদিন শাশুড়ি মায়ের আদর যত্ন খাচ্ছি আর আরামে আছি। তখন আমি কুষ্টি বিচার করতাম ও শান্তি সস্তায়নের কাজগুলি করে বেড়াতাম। তাই শ্বশুরমশাই এগুলি জানতেন
একদিন তিনি হঠাৎ করে আমার কাছে এসে বললেন, বাবা জীবন, তোমায় কি একটা কথা বলবো? তুমি কি আমার কথাটা রাখবে? বলুন বাবা, কি বলবেন? আমাদের পাড়ার যে একটা ছেলে আছে না, শিবম, ওর বাবাকে আমি বলে এসেছি যে আমার জামাতা একজন কুষ্ঠি ও হস্তরেখা বিচারক। তো সে আমায় বলল যে আমি তোমাকে বলি তার ছেলের কুষ্ঠিটি একটু বিচার করে দিতে। তো তুমি কি একবার গিয়ে তার ছেলের কুষ্ঠিটি একটু বিচার করে দেবে? আরে, এতে এত লজ্জা পাবার কি আছে? আপনি যদি বলেন তবে এক্ষুনি আমি তার ছেলের কুষ্ঠিটি বিচার করে দিয়ে আসছি। আরে না না বাবা জীবন, তুমি একটু সন্ধে সন্ধে করেই তার বাড়ি যেও, কারণ তার বাবা সারাদিন ব্যবসার কাজে ব্যস্ত থাকে, ও তার ছেলে সারাদিন খেলাধুলায় ব্যস্ত থাকে, তাই বলছিলাম আর কি। ঠিক আছে বাবা, আমি সন্ধ্যাবেলাতেই যাব। তবে আমি তো তাদের বাড়িটা চিনি না। আরে সে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, তাদের কর্মচারী প্রদীপ আছে, সেই এসে তোমাকে নিয়ে যাবে। আমি বাবার কথা মতো অপেক্ষা করলাম। সন্ধ্যাবেলা প্রদীপ এলো আমায় নিতে। আসুন ঠাকুরমশাই। আচ্ছা প্রদীপ, শিবমের বাবার কি ব্যবসা আছে? তার একটি মুদিখানার দোকান আছে। ও গ্রামে 21 বিঘা জমি আছে। বাড়ির পাশে একটি মস্ত বড় দিঘিও আছে। তার থেকে প্রত্যেক বছর 1600 থেকে 1700 কেজি মাছ তো কিছুই নয়। বলবো কি ঠাকুরমশাই, কত রকমের মাছ সেখানে। আমি বুঝলাম, সেই গ্রামের ভালো অবস্থা সম্পন্ন ব্যক্তি। আসুন ঠাকুরমশাই। এই শিব, ঠাকুরমশাইকে প্রণাম করো বাবা। প্রণাম ঠাকুরমশাই। থাক থাক বাবা। বসুন ঠাকুরমশাই। প্রদীপ, গিন্নিমাকে বল চা নিয়ে আসতে, ঠাকুরমশাই এসেছে যে। তার গিন্নি এসে চা দিয়ে গেলেন। বলুন, আপনি কি জানতে চান? ঠাকুরমশাই, আমার ছেলের পড়াশোনায় অতটা মনই বসে না। সারাদিন খেলাধুলা আর শ্মশানে সাধুদের সাথে বসে থাকে। ওই হাতটি দেখি তো বাবা। বৃহস্পতি ও সূর্য পর্বত উঁচু, শুক্রও ভালো, মঙ্গল ও কেতু খুবই খারাপ। জাতকের 21 বছর বয়সে একটুই ফাঁড়া আছে। এটিকে কাটাতে একটি 7 রতি প্রবাল ও 4 রতি ক্যাটস আই দিতে হবে। তবে তবে কি ঠাকুরমশাই? জাতকের 27 বছর বয়সে বৃহস্পতির উপর কেতুর দৃষ্টি পড়ায় প্রেত বা দেব দর্শন ঘটতে পারে। আমি আপাতত একটি নীল সরস্বতী কবচ দিয়ে যাচ্ছি। এর দ্বারা শিবমের পড়াশোনা ও বিভিন্ন সমস্ত দিক থেকেই উন্নতি পাবে। কিন্তু যেহেতু এই ছেলে কুম্ভ রাশি ও শতবিশা নক্ষত্র আর দেবাড়ি গণের জাতক, তাই 22 থেকে 23 বছর বয়সে দেব ও প্রেত দর্শন ঘটবে। এই বলে আমি বাড়ি ফিরি। প্রায় 15 বছর পর আমি যখন কলকাতার মডেল এনে, তখন প্রদীপ এসে জানায়, কে? আগে আমি প্রদীপ ঠাকুরমশাই, চিনতে পেরেছেন? আপনার শ্বশুরবাড়ির লোক। প্রণাম নেবেন। ও, থাক থাক, বলো কেমন আছো? গিন্নি, 2 কাপ চা দিয়ে যেও তো। আগে আছি ঠাকুরমশাই, কিন্তু আপনি কর্তাবাবুর ছেলের যে কুষ্টি বিচার করে গেছেন তা পদে পদে মিলছে। 2 বছর আগে তার সাইকেল দুর্ঘটনা ঘটে। কর্তাবাবু আপনার বলা আংটিগুলি ছেলেকে ধারণ করান। ছেলে এখন শারীরিক দিক থেকে ভালো আছে। তবে 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 কি প্রদীপ? তবে সে যখন সামনের মাসে 22 বছরে পড়ে, তখন সে ঘুমের ঘোরে অসংলগ্ন কথাবার্তা বলে। যেমন? যেমন
মধুসূদন দাদা, আমি আসছি। তোমার খিদে পেয়েছে গো? তোমার গায়ে এত মাটি লেগে কেন? ইত্যাদি ইত্যাদি। আর বলবো কি ঠাকুরমশাই, যখন ভোর হতে তাকে দেখা যায়, তখন তার পায়ে ছাই, মাটি আর ধুলো লেগে থাকে। আর বাকিটা আপনি কর্তা মশাইয়ের মুখ থেকেই শুনবেন। চলুন। এখন তবে দুপুরের আহার সেরে নাও, আমরা বিকেলে রওনা দেব। আহ, লজ্জা পেও না, ভালো করে খাও। ওকে আর একটা মাছ দাও তো। কোনো আপত্তি না জানিয়ে চুপচাপ খেয়ে নিল। পরের দিন সকালে গিন্নি ও প্রদীপকে নিয়ে রওনা হলাম শ্বশুর বাড়ি যাবার উদ্দেশ্যে। তা প্রদীপ, আমি চলে আসার পর প্রায় অনেকটাই পাল্টে গেছে না গ্রামটা? আজ্ঞে হ্যাঁ, রাস্তা, গাছপালা, খেলার মাঠ সব পাল্টে গেছে। আর কর্তাবাবুর যে পুকুরটা ছিল, তাতে এখন পদ্ম ফুল ফোটে। চলুন ঠাকুরমশাই, চলে এসেছি আমাদের গ্রামে। নেমে পড়ুন। ওই যে দেখুন, কর্তামশাই গরুর গাড়ি পাঠিয়ে দিয়েছে। চেপে চলো প্রদীপ। তবে প্রদীপ, বলুন। আমি তোমার সাথে যাচ্ছি ঠিকই, কিন্তু আমি আমার স্ত্রী তার বাপের বাড়িতেই উঠবো। কিন্তু কর্তামশাই। আহ, তুমি এই বিষয়ে কোনো চিন্তা করো না, আমি তার সাথে কথা বলে নেব। এখন আমরা নামছি, যাও তুমি কর্তামশাইকে বলে দিও যে আমি সন্ধ্যাবেলা তাদের বাড়ি যাব। যাও। যা আপনার ইচ্ছা। আচ্ছা, তবে আমি আসছি। আমি বাবা মশাই, তারানাথ। ও, তারানাথ, এসো এসো। ভালো আছো তো বাবা? এ নিন বাবা, এতে রাবড়ি আছে। আর এই নিন, এতে আপনার জন্য ধুতি পাজামা ও মায়ের জন্য কাপড় আছে। আমার এই সময় পুষ্টি বিচার করে ও শান্তি সস্তায়ন করে বেশ টাকা জমেছিল, তাই এত কিছু কিনে নিয়ে যেতে পেরেছিলাম। আরে, এ কি করেছো? এত কিছু করার কোনো দরকার ছিল কি? আগে বাবা মশাই, এখানে কিছুদিন থাকতে হবে আমাদের। হ্যাঁ, যতদিন চাও তুমি ততদিন থাকতে পারো। তুমি কি আমাদের পর ভাবছো বাবা? তুমি তো আমার নিজেরই ছেলে। আসলে তা নয় বাবা মশাই, আপনার মনে আছে আপনি একদিন আমায় এই গ্রামের এক বালক শিবমের পুষ্টি বিচারের জন্য বলেছিলেন? এখন তার নাকি কি হয়েছে? ও হ্যাঁ হ্যাঁ, সেদিন প্রদীপ আমার কাছ থেকে তোমার ঠিকানাটা নিয়ে গিয়েছিল বটে। তখন আমি বুঝতে পারিনি যে এরকম একটি ঘটনা ঘটেছে। ভাবছি আমি আজ সন্ধ্যাবেলা একবার গিয়ে দেখব। প্রণাম নেবেন আমার। আরে, করো কি? ঠিক আছে ঠিক আছে, ওঠো ওঠো। আমায় জিজ্ঞাসা করতে হবে না, তোমার যখন ইচ্ছা তুমি তখন যেও। শুধু খাবার সময় যেন একবার করে এসে তুমি খেয়ে যেও। বেশ, ঠিক আছে বাবা। সন্ধ্যায় প্রদীপ এলো আমায় নিতে। আপনি এলেন না, তাই কর্তাবাবু আপনাকে আনতে পাঠালেন। চলুন। এই যে, আমি এক্ষুনি বেরোতেই যাচ্ছিলাম। চলো চলো। আরে আসুন ঠাকুরমশাই, প্রণাম নেবেন আমার। প্রণাম নিয়ে লজ্জা দেবেন না। শুনুন তবে, আমি যে কারণে আপনাকে ডেকে পাঠালাম। আপনি যখন শিবমকে দেখে গেলেন, তার প্রায় 15 থেকে 16 বছর বাদই শিবম যখন 22 থেকে 23 বছর বয়সী হলো, তখন ঘুমের ঘোরে অসংলগ্ন কথা বলতে শুরু করলো। রাত হলে বারবার সে কোথায় যেন বেরিয়ে যায়, আর সকাল হলেই তার পায়েতে ধুলো বালি লক্ষ্য করা যায়। আপনি পিছু নেননি? হ্যাঁ, আমি রাত্রে তার পিছু করার চেষ্টা করেছিলাম, কিন্তু প্রত্যেকবার ঘুমিয়ে পড়তাম। একটিবার আমি ঠিক করেছিলাম
যে শিবম রাতে কোথায় যাচ্ছে সেটি দেখেই ছাড়বো। কিন্তু সেটি আর হলো না। আমি শিবমের পিছু করার সময় নাচের চৌকাঠে পড়ে থাকি। সকালে প্রদীপ আমায় ডেকে তোলে। এবার বলুন ঠাকুর মশাই, যেখানে আমরা জানতেই পারছি না তার সাথে কি ঘটছে, সে কোথায় যাচ্ছে, কিভাবে আমি বুঝবো বলুন যে তার কি হয়েছে? ঠিক আছে কর্তামশাই, শিবম কোথায় আছে সেটা কি জানতে পারি? ও একটি কাজে বেরিয়েছে, দুপুরে বাড়ি ফিরে আসবে। ধর, সবসময় খালি কাজ, ভালো লাগে না আর। তার মা তাকে বলছে, না বাবা, এরপর খেয়ে দে, বিশ্রাম নাও, আমি পরে কাজটি করে দেব। ছেলেটিকে আমি যখন দেখি তখন তার রূপ ও বয়সের প্রবল পরিবর্তন ঘটেছে। কি হে শিবম, আমায় চিনতে পারছো? কি হে শিবম, আমায় চিনতে পারছো? না, তাই তো স্বাভাবিক। নাও, এখন বিশ্রাম নাও, বিকালে তোমার সাথে একটি জরুরি আলোচনা আছে। আপনি কে? আমি তোমার জামাইবাবু হই, তবে তুমি আমায় যা ইচ্ছা তাই সম্মতিত করতে পারো। যেহেতু আপনি আমার বাবার প্রায় সমবয়সী, তাই আমি আপনাকে কাকুই বলবো। হ্যাঁ অবশ্যই, তোমার যা ইচ্ছা। চলো কাকু, বিকেল তো হয়েই গেল। কি আলোচনা আছে বলছিলে যেন? আচ্ছা শিবম, তুমি কি স্বপ্ন দেখো? হ্যাঁ দেখি তো, কিন্তু সেগুলি প্রায় একই রকম। তা কী রকম স্বপ্ন দেখো বলো দেখি একটু। ওই যে ওইখানটায় আমার মতো বয়সী একটি বালক নাকি ওই মাটির তলায় আটকা পড়ে আছে। রাত্রে কাউকে না জানিয়ে তুমি কি কোথাও বের হও? কই না তো, আমি তো কোথাও যাই না। আমায় বাবা জিজ্ঞাসা করেছিলেন যে আমি কোথাও যাই নাকি রাত্রে, কিন্তু বিশ্বাস করো কাকু, আমি কোথাও যাই না। হয় শিবম আমায় কিছু লুকাচ্ছে, আর না হয় সে সত্যি কথা বলছে। সে কোথাও যায়, কিন্তু সে ভুলে যায় যে সে কোথায় যাচ্ছে। যাই বটে, আগে আমি এই কোণে কি আছে সেটি মাটি খুঁড়ে বের করার ব্যবস্থা করি। সকাল হলে আমি কর্তামশাইকে এই বিষয়ে জানিয়ে দিই। সেই স্থানে মাটিটি খুঁড়তে বলা হলো। প্রদীপকে কিছুটা মাটি খুঁড়তেই দেখি সেখান থেকে কিছু একটা উকি দিচ্ছে। মাটিগুলি সরাতেই দেখি শিলা মূর্তি রাধা ও মাধবের। আগে ঠাকুর মশাই, আপনি আছেন যখন, পুরোহিত ঠাকুরের সাথে এই রাধাকৃষ্ণের মূর্তিটি স্থাপনা করার ব্যবস্থা করে দিন। ঠিক আছে, আমি ফর্দ করে দিচ্ছি প্রদীপকে, সেই ব্যবস্থা করুক। কাল পূর্ণিমা, আমি কাল এই বিগ্রহের প্রতিষ্ঠা করব। কর্তাবাবু, আপনি পুরোহিত মশাইকে জানিয়ে দিন। আমি পরের দিন মূর্তি দুটিকে প্রতিষ্ঠা করে নামকরণ করলাম রাধা ও মাধব। সন্ধ্যায় কর্তামশাইয়ের পুকুরের কাছে গিয়ে দেখি সেখানে পদ্মগুলি দাঁড়িয়ে আছে। পদ্ম পাতাগুলির উপরে থাকা জলের কণাগুলি চাঁদের আলো যেন মুক্তোর ন্যায় দেখতে লাগছে। পরিষ্কার আকাশে পূর্ণিমা চাঁদ, সব মিলিয়ে খুবই অপরূপ দৃশ্য। পরের দিন সকালে জানতে পারি শিবম রাত্রে কোথাও যায়নি, তার পা হাত পরিষ্কার আছে। আপনার দয়ায় সব কিছু ঠিক হয়ে গেল। ধন্যবাদ ঠাকুর মশাই। আমি কালকের দিনটা থাকবো আমার শ্বশুর বাড়িতে। যদি কিছু অসুবিধা হয় তবে আমাকে জানাবেন। আমি যা ভেবেছিলাম তাই হলো। প্রদীপ এসে জানিয়ে যায় রাত্রে নাকি শিবম আবার বেরিয়ে যায়।
আমি এই কথা শুনে একটু অবাক হলাম না। আমি জানতাম এটাই ঘটবে। কর্তাবাবু, আমি আজ আপনার বাড়ির নাচের সামনে যে চোর কুঠরিটি আছে সেখানে রাত কাটাতে চাই। কর্তাবাবু এই কথা শুনে অনেকটাই অবাক হয়ে বললেন, কেন, আমাদের বাড়িতেও তো থাকতে পারেন। আজ্ঞে না, এটা আমার জন্য খুবই প্রয়োজন। তবে প্রদীপকেও সঙ্গে নিয়ে নিন। না, আমি একলাই থাক। আমি রাত্রে অপেক্ষা করতে লাগলাম এবং চোর কুঠুরি জানলা দিয়ে দেখতে লাগলাম কখন শিবম বেরোবে। রাত্রের তখন তৃতীয় প্রহর। আমি দেখি বাড়ির দরজা খুলে শিবম কোথায় যেন যাচ্ছে। আমি পিছু করতে লাগলাম। দেখলাম শিবম শ্মশানের রাস্তা ধরে শ্মশানে ঢুকলো। আমার একবার মনে হলো তাকে আটকাই, কিন্তু পরক্ষণেই ভাবলাম সে কি করতে শ্মশানে আসে সেটি জানতে পারবো না। তাই আর না আটকে আমি দেখতে লাগলাম। সে যজ্ঞের প্রস্তুতি করতে লাগলো। একে একে আগুনে আহুতি দিতে লাগলো। কিছুক্ষণ বাদ সেখানে দলে দলে প্রেত ও পিশাচের আগমন ঘটলো। সে চেঁচিয়ে বলতে লাগলো, জয় তারা, জয় জয় তারা। শিবম তার সাধনায় বসেছে। সে তন্ত্রমতে গুরু দীক্ষাই বা কখন নিল? কিন্তু সে কিংবা তার বাবা তো আমায় এই বিষয়ে কিছুই জানালেন না। আমি দেখলাম দলে দলে রক্ষযোগ্য সবাই এসে তার পরীক্ষা নিচ্ছে, কিন্তু কেউ তার ক্ষতি করতে পারল না। দেখলাম শূন্য আকাশ থেকে একটি আলোক বিন্দু মতো বস্তু নামছে। সেটি আস্তে আস্তে আকার নিচ্ছে নারী মূর্তির। তার গা থেকে নির্গত হচ্ছে স্নিগ্ধ কিন্তু প্রচুর আলো। আমি সেটাকে দেখতে চেষ্টা করলাম। দেখি নারী মূর্তির 4টি হাত, এক হাতে কাঁচি, এক হাতে খড়গ, এক হাতে নীল পদ্ম, আর এক হাতে বরাভয় মুদ্রা। তার পায়ের নিচে সবরূপী শিব পড়ে। তার চুলগুলি সাপের মতো উঠছে। গায়ে ব্যাঘ্র চর্ম ও সাপ জটাতে অর্ধচন্দ্র শোভা পাচ্ছে। তিনি কোলে এক বাচ্চা শিশুকে দুগ্ধ পান করাচ্ছেন। মা, মা তারা আমার সম্মুখে। এ কোন পুণ্যের ফল? দেখলাম শিবম পাগল হয়ে উঠেছে। মা মা করে কাঁদতে লাগছে। না বাছা, কাঁদে না, আমি এসেছি তো। এরপর থেকে সদা সর্বদা আমি তোর সাথেই থাকবো। তুই যখনই আমায় ডাকবি তখনই তোকে আমি রক্ষা করব। তারানাথ, এখানে আয় বাবা। মা, তুমি আমার মতো অভাগাকে দর্শন দিলে, কিন্তু কেন মা? আমি তো তোমার সাধনায় দর্শন পাইনি। আমি অপেক্ষায় ছিলাম এই মহেন্দ্র ক্ষণের জন্য, কখন তুই আমায় দর্শনের উপযুক্ত হয়ে উঠবি। আয়, তোরা আমার কাছে আয় বাবা। এই বলে মা তারা আমাদের জড়িয়ে ধরলেন এবং মাথায় হাত বুলিয়ে দিলেন। ঘোর কাটতেই দেখি শিবম বিভোর হয়ে আছে। তাকে নিয়ে আমি ঘরে ফিরি এবং শিবমের কাছ থেকে পুরো ঘটনাটা শুনি। ও, প্রণাম প্রণাম। আপনি কখন এলেন? আর শিবম, তুমি ঘুমাওনি? ও, আসুন, আপনারই অপেক্ষায় ছিলাম। আপনি কাল রাত জেগে কিছু জানতে পারলেন? হ্যাঁ, বসুন, বলছি। আমি বলতে লাগলাম, 10 মহাবিদ্যার নাম শুনেছেন? সেটা আবার কি? এরা হলো তান্ত্রিক মতে পূজা প্রাপ্ত 10টি দেবী, যারা এই ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু পালন, সৃষ্টি ও সংহার করে। আপনার ছেলে শিবম এদের একজনকে, অর্থাৎ দ্বিতীয় মহাবিদ্যা
মা তারার আরাধনা শুরু করে। সে একদিন তার মামার বাড়ি অর্থাৎ বীরভূমের এক গ্রামে গিয়েছিল। সে সেদিন এক খেপা সন্ন্যাসীর দেখা পায়। সে নাকি শিবমকে দীক্ষা দেয় মা তারার। সন্ন্যাসী জানতেন আমার দেওয়া নীল সরস্বতী কবচটি তাকে রক্ষা করবে। শিবম প্রতি রাতে শ্মশানে সেই মন্ত্র জপ ও উপাচারে দেবীর পূজা আরাধনা করত। কিন্তু সেই কথা কাউকে জানায়নি কেন? আসলে তন্ত্রে পূজা উপাচার সমস্ত কিছুই গুপ্ত রাখতে হয়, তাই আপনাদের কাউকে সে কিছুই জানায়নি। আর আমাকেও এই কথা সে লুকায়। যখন সমুদ্র মন্থনে বিষ বের হয় তখন সেই হলাহলরূপী বিষ মহাদেব পান করেন, যার দ্বারা তার সমস্ত অঙ্গ জ্বলে পুড়তে থাকে। শিব জ্ঞান হারান এবং লুটিয়ে পড়েন। মা পার্বতী তারার রূপ ধরে শিবকে শিশুতে পরিণত করে নিজের স্তনের দুধ পান করান, যার ফলে তার গলায় হলাহলরূপী বৃষ্টি রয়ে যায় এবং সেই স্থানটি নীল হয়ে ওঠে, যার ফলে পরবর্তীকালে মহাদেবকে নীলকণ্ঠ নামেও পরিচিত হতে হয়। বৌদ্ধতন্ত্রে তারা মাকে বুদ্ধের মা বলা হয়। তিব্বতে গুরু তার শিষ্যকে প্রথম দীক্ষা মা তারার দেন, তারপর তারার বিভিন্ন রূপে দেন। তারানৌ তন্ত্রে কথিত আছে বশিষ্ঠদেব একদা তার পিতা ব্রহ্মার কাছে গিয়ে বলেন যে তিনি এমন এক বিদ্যা করায়ত্ত করতে চান যে বিদ্যার দ্বারা সমস্ত কিছু করা সম্ভব। ব্রহ্মাদেব তাকে বলেন, তবে তুমি 10 মহাবিদ্যার অন্যতমা মা তারার আরাধনা করো। কামাখ্যায় নীলাচল পর্বতে তুমি চলে যাও এবং সেখানে তুমি এই দেবীর আরাধনা করো। মহর্ষি বশিষ্ঠ নাকি সাত্ত্বিকভাবে দেবীর আরাধনা করেন। তিনি যখন দেবীর দর্শন পেলেন না, তখন তিনি তারা মন্ত্র যেটা ত্রিং ছিল সেটিকে অভিশপ্ত করে দেন এবং বলেন, কেউ যদি এই মন্ত্র জাপ করে তবে দেবী তাকে দর্শন দেবেন না আর সাধকের অভীষ্ট পূর্ণও হবে না। সেই সময় তিনি আকাশবাণী পেয়ে তিব্বতে চলে যান এবং সেখানে ভগবান বুদ্ধের সান্নিধ্যে গুরু দীক্ষা নিয়ে বীরাচারে নতুন তারাতন্ত্র শেখেন। নতুন মন্ত্রের দীক্ষা নেন, সেটি হলো স্ত্রীং। সেটিকে ব্যবহার করে মায়ের দর্শন লাভ করেন। তিনি এটাও জানান যে পরবর্তী সময়ে এক কুলীন ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে মা তারা সেবা করে তিনি মোক্ষ লাভ করবেন। তিনি যে স্থানে মায়ের সাধনা করেন সেটি বর্তমান দুনিয়ায় তারাপীঠ নামে খ্যাত। হিন্দু ধর্মে মা তারা 3টি রূপ দেখা যায়, যথা উগ্রতারা, জটাতারা ও নীল সরস্বতী। বৌদ্ধতন্ত্রে আবার সেই তারারই 24টি ভাগ দেখা যায়, যেমন কালো তারা, সবুজ তারা ও লাল তারা ইত্যাদি ইত্যাদি। বীরভূমে একটি স্থানে কয়েকদিন আগেই একটি পঞ্চমুণ্ডির আসন ও মা তারার মূর্তি পাওয়া গেছে। সেখানে নাকি আগেকার রাজারা মন্দিরও তৈরি করতেন। তো সেখানে ভগ্নাবশেষও পাওয়া যায় সেই পুরনো মন্দিরের। এখন আপাতত মায়ের মন্দির গঠিত হয়েছে, সেখানে পঞ্চমহারে মা তারার পূজা করা হয়। আমি চাই ছেলে সংসারী হোক, বিবাহ করুক। আপনি দয়া করে সাহায্য করুন। এই রকম চলতে থাকলে তো ছেলে আমার সন্ন্যাস নেবে। আপনি বেশি ভাবছেন। সংসারী হয়েও এই সমস্ত কার্য করা যায়। আপনি এই ছেলের বিবাহের ব্যবস্থা করুন, কিন্তু একটি শর্তে। আপনি এই ছেলেকে বিশেষ নক্ষত্র বা তিথি, যেমন অমাবস্যা, চতুর্দশী ইত্যাদিতে
শ্মশানে যেতে আটকাবেন না। এর মাথায় রাধা মাধব ও মা তারার আশীর্বাদ আছে। আর আপনি এমন কোনো এক মেয়ের সাথে বিবাহ দিন যে এই শর্তে রাজি হয়। ঠিক আছে, আপনি যা বলবেন। বছরের মধ্যেই শিবমের বাবা তার বিবাহের ব্যবস্থা করল। বিবাহ সম্পূর্ণ হবার কিছুদিন বাদই প্রদীপ এসে জানায়, শিবম বাবু, বিবাহের কিছু দিন বাদ থেকে যেন কাদের সাথে কথা বলে, আর রাত হলেই বাড়িতে মিষ্টি চন্দনের গন্ধ আর নুপুরের আওয়াজ শোনা যায়। আপনি একবার চলুন ঠাকুর মশাই। রওনা দিলাম গিন্নির সাথে। প্রণাম বাবামশাই। শিবমের নাকি কিছু হয়েছে, তাই প্রদীপ আমাকে ডাকতে আসে। আপনার যদি অসুবিধা না হয় তবে আপনার মেয়ে ও আমি কয়েকদিন এখানে থাকতে চাই। আরে কি যে বলো না তুমি, এটা তো তোমারই বাড়ি। তোমার যতদিন ইচ্ছা তুমি ততদিন থাকো। চলো প্রদীপ, আসছি বাবা। আরে জল মিষ্টিটুকু তো একটু খেয়ে যাও। এসে খাবো বাবা। আরে আসুন আসুন, আপনি একটু জলযোগ করুন, আমি ওদের ডাকি। শিবম, বৌমা একবার এইদিকে এসো তো, জামাইবাবুর পা ছুঁয়ে আশীর্বাদ নাও। আচ্ছা শিবম, তোমার হাতটা দেখি তো। বৌমা, তোমার বাঁ হাতটা দেখি। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। যেহেতু শিবম কুম্ভ রাশি জাতক ও তার এই মুহূর্তে বৃহস্পতির সাথে কেতুর যোগ চলছে, তাই শিবম অতৃপ্ত আত্মাদের দেখতে পাচ্ছে ও তাদের সাহায্য করছে। বৌমার এখন বৃহস্পতি ও সূর্যের যোগ চলছে, যার দ্বারা তার দেব দর্শনের যোগ আছে। প্রদীপ বলল রাতে নাকি চন্দনের গন্ধ ও নুপুরের আওয়াজ পাওয়া যাবে। তবে আমি আপনার বাড়ি থাকতে চাই, যদি আপনি আপত্তি না জানান। ঠিক আছে, আপনার কোনো অসুবিধা হবে না। তোমাদের বিরাজের কথা মনে আছে তো? সে ছিল তুলা রাশির জাতক। তার নক্ষত্রের এমনই যোগ হয়ে উঠেছিল যে সে মৃত ব্যক্তিদের দেখতে পেত। ঠিক তেমনি এক সময় রাঙা কাকিমাকেও সে দেখতে পেত। আসলে আমি নিশ্চিত হতে চাইছিলাম যে আমি যা ভাবছি সেটা কি ঠিক না অন্য কিছু ব্যাপার আছে। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, তার কিছুক্ষণ বাদ আমি বাইরে এসে দেখি ঠিক সেই ঘটনার পুনরাবর্তন ঘটছে। নুপুরের আওয়াজ আর চন্দনের গন্ধ। আমি আওয়াজটি পিছু করতে লাগলাম। বুঝলাম আওয়াজটি রাধা মাধবের ঘর থেকে বেরিয়ে আসছে। দিঘির দিকে সেই আওয়াজ যাচ্ছে। সেখানে দুটি উজ্জ্বল আলো অবয়ব স্নান করছে। ভিজে পায়ে ছাপ ফেলতে ফেলতে বিগ্রহের মধ্যে লীন হয়ে গেল। আসুন কর্তামশাই। অশুভ কিছু নয়। আমি ভেবেছিলাম হয়তো শিবম শ্মশান থেকে কোনো অপশক্তিকে ঘরে এনেছে, কিন্তু খটকাটা তখন লাগলো যখন জানলাম নুপুরের সাথে চন্দনের গন্ধ। তাই ঠিক করলাম এটিকে চোখে দেখতে হবে। আপনার বৌমার মুখেই পরে জানবেন কিসের জন্য এই ঘটনা ঘটেছে। এখন আমি আসছি, প্রণাম। কিন্তু আমাদের এরকম অন্ধকারে রেখে যাবেন না তারানাথ। তারানাথ, আমায় পরে কর্তাবাবু চিঠিতে জানায়। আপনি যাবার পর বৌমা আমায় সব বলে। সে নাকি আপনি যাবার পরের দিনই রাত্রে রাধা মাধবের অলৌকিক লীলার সাক্ষী হয়। আমার ভালোবাসা ও শিবম ও বৌমার প্রণাম নেবে। এই দেখো তার প্রমাণ স্বরূপ চিঠিটি। এবার বিশ্বাস হয়েছে তো? তারানাথের বাড়ি
চাল ডাল ও বিভিন্ন শাকসবজি কিনে দিয়ে আমরা বাড়ির দিকে রওনা হলাম। এতে ঠাকুরমশাই একটু আপত্তি করলেও এখন যে তার এগুলি খুবই প্রয়োজন, তাই আর তিনি বেশি আপত্তি জানালেন না। তোমার কি মনে হয়, তিনি কি সত্যিই বলেন? হ্যাঁ, তুমি দেখলে না, তিনি চিঠিটি দেখালেন। আরে ছাড়ো তো ভায়া, যে কোনো পুরাতন স্ট্যাম্প দিয়ে তিনি এই চিঠিটি লিখতে পারেন। তবে কি আমরা বুঝতে পারবো? আর যাই হোক, আমাদের তো গল্প নিয়ে বিষয়। দেখি রাস্তায় ভিড়ের মাঝে আমাদের বয়সী এক বনেদি যুবক তার স্ত্রীকে নিয়ে কোথাও যাচ্ছে। ভোজের বাজি যে তোমায় যেভাবে ডাকে তাতে তুমি হও মারাজি। শেষ হলো আমাদের আজকের নিবেদন তারানাথ ও তৃতীয় মহাবিদ্যা মা তারা। এইরকমই আরও গল্পের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের লাইকের বাটনটি প্রেস করতে ভুলবেন না। মগে